ঘটনাটা 2020 সালের। তারিখটা ছিল 26শে অক্টোবর। সেদিন ছিল আমার বন্ধু তানজিম এর জন্মদিন। সন্ধ্যার দিকে একটা ছোট আয়োজন করা হয় তার বাসায়। সেদিন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করি। আমার স্মৃতিতে দিনটি আজীবন গেঁথে থাকবে, কারণ সেই সুন্দর দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি কখনো ভুলতে পারবো না। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তে। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। আবারও নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি, সে ঘটনাটি যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি সেভাবেই পড়ে শোনানোর। ঘটনার ভিতরের এবং আমার শোনানোর মাঝে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এবং মূল ঘটনায় যাওয়ার আগে আরেকটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, যাতে করে সমস্ত আপডেট পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুনে আসি আজকের ঘটনাটি। শুরু করছি আজকের প্রথম ঘটনা। আমি ময়মনসিংহের ছেলে হলেও বাবার চাকরির সুবাদে 15 বছর সিলেটে ছিলাম। মা বলেন আমি যখন 3 মাসের শিশু তখন নাকি তারা সিলেটে আসেন। বাবা চাকরি করতেন সিলেটের এজি ওসমানী মেডিকেল কলেজে, আর আমরা থাকতাম সিলেট নগরীর বাগবাড়ি নামক এলাকায়। ঘটনাটা 2020 সালের। তারিখটা ছিল 26শে অক্টোবর। সেদিন ছিল আমার বন্ধু তানজিম এর জন্মদিন। সন্ধ্যার দিকে একটা ছোট আয়োজন করা হয় তার বাসায়। সেদিন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করি। আমার স্মৃতিতে দিনটি আজীবন গেঁথে থাকবে, কারণ সেই সুন্দর দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি আর তানজিম জন্মদিন অনুষ্ঠানের পর বাইক নিয়ে চিরচেনা শহরটা ঘুরতে বের হই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চৌহাট্টার দিকে অগ্রসর হই, আর ঠিক তখনই বাইকের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করি। যদিও দুজনের মধ্যে কারো কোনো রক্তক্ষরণ হয়নি, তবুও তানজিম মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় সে জ্ঞান হারায়। তানজিমের জ্ঞান হারানো দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ তখন রাত প্রায় 12টার কাছাকাছি। আর এত রাতে এই রাস্তায় আমরা ছাড়া আর কাউকেই দেখছিলাম না। আমি কি করব বুঝতে পারছিলাম না। ভাবছিলাম আমি কি তানজিমের বাবাকে ফোন করব কিনা। হঠাৎ আমার কাছে একজন লোক দৌড়ে আসে, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটি আমাকে জিজ্ঞেস করলো সে তোমার কি হয়। আমি বললাম আমার ফ্রেন্ড। তুমি কি তার সাথেই ছিলে? আমি বললাম হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। এই কথা বলতেই লোকটা আমাকে সন্দেহভাজন চোখে দেখতে থাকে। তারপর বললেন তানজিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আমরা দুজনেই তানজিমকে হাসপাতালে নিয়ে আসি এবং ওকে ভর্তি করার পর আমি তার আব্বুকে কল দেই। তার আব্বু কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসেন। ডাক্তাররা তানজিমের কয়েকটি পরীক্ষা করেন এবং রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর রিপোর্ট এলো, আর তাতে লেখা যে তার মাথার করটিকায় হালকা ফাটল ধরেছে। তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত তখন 1:43 মিনিট। তানজিমের আব্বু আর আমি বাইরে বসে আছি তখনও। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে কি হলো।
আমি ওনাকে বিস্তারিত সব বলতে লাগলাম। তারপর উনিও আমার দিকে কেমন যেন তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, এত বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার কেন কিছু হলো না? আসলেই তো, এতক্ষণ তো আমি খেয়াল করিনি। আমার শরীর পুরো অক্ষত অবস্থায় আছে। ব্যাপারটা আমিও বুঝতে পারছিলাম না। এর জন্যই তো সেই লোকটা আমাকে এইভাবে দেখেছিল। অনেকেই হয়তো বলবে যে আমার ভাগ্য ভালো ছিল তাই কিছুই হয়নি, কিন্তু আসলে আমি যদি সেদিন আহত হতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর ঘটনা ঘটতো না। রাত 1:57 আমি হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এত রাতে কি করব বুঝতে পারছিলাম না। আগেই বাসায় ফোন দিয়ে বলেছিলাম যে আজকে তানজিমের বাসায় থাকব। আব্বুর ভয়ে আমি সত্য কথাটা বলিনি যে আমরা অ্যাক্সিডেন্ট করেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিছুই ভালো লাগছিল না, তাই হাসপাতালের আশেপাশে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি একসময় নির্জন জায়গায় এসে পড়ি। খোলা জায়গায় একটা পুরনো একতলা ছাদ বিশিষ্ট ভবন, আর ভবনের প্রবেশপথে বড় করে লেখা লাশ কাটা ঘর। লেখাটা পড়তেই আমি থমকে গেলাম। মনে মনে বললাম, কোথায় আসলাম আমি? চারিদিকে কেউ নেই, থমথমে পরিবেশ। আমি ভয় পেতে শুরু করি। হঠাৎ মনে হলো আমার দিকে যেন কেউ আসছে। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম পুরুষ মানুষের মতো কেউ আসছে। কাছে আসতেই দেখলাম সে হাসপাতালের নাইট গার্ড। আমাকে দেখে একটা ধমক দিয়ে বললেন, এত রাতে এখানে কি? এমনি ঘুরে দেখছিলাম আর কি। এরপর তিনি আমাকে বললেন এখানে যেন রাতে আর না আসি। আমি ফিরে গেলাম তার কথা শুনে। তানজিমের ওয়ার্ডের কাছে আসার পর তানজিমের বাবা আমাকে বলেন, বাবা আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। আসলেই আজকে আমার উপর দিয়ে অনেক ধকল গেছে, শরীরটাও ভালো লাগছে না, তাই বললাম ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় চলে যাচ্ছি। এই বলে আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাইরে চলে এলাম। বাইক স্টার্ট দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা পুরনো শ্মশান পড়ে, আর এত রাতে এদিকে কেউ আসে না। রাত ঠিক তখন 3:34। আমি তখন শ্মশানের কাছাকাছি, আর হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল। আমি স্টার্ট নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর ভাবছিলাম বাসার কাছাকাছি তো এসেই পড়েছি, আর বাইক যেহেতু স্টার্ট নিচ্ছে না তাই বাইকটা ঠেলে ঠেলেই নিয়ে যাই। এরপর আমি বাইক ঠেলতে থাকি, আর এই কাজটি ছিল আমার অন্যতম বড় একটি ভুল। আমি যখন শ্মশানের গেটের সামনে এলাম, এসে দেখি গেটের সাথে ল্যাম্পপোস্টের নিচে এক মহিলা মাথা নিচু করে বসে আছে। আমি মহিলাটিকে দেখে চলে যাচ্ছিলাম, হঠাৎ করেই তিনি আমাকে পিছন থেকে ডাক দিলেন। কণ্ঠটা এতটাই শান্ত এবং ভয়ঙ্কর ছিল যে এখনো আমার শরীর কাঁটা দিয়ে উঠছে। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, এমনকি যে মহিলাকে দেখেছিলাম সেও নেই। আমি ভাবতে লাগলাম মাত্র কয়েক কদম পিছনেই তো তাকে ফেলে এলাম, এত দ্রুত সে কোথায় গেল? এই কথা মনে করে আমি সামনের দিকে হাঁটছিলাম। হঠাৎ করেই আবার সেই আগের দৃশ্য সামনে আসে। সেই গেট, সেই ল্যাম্পপোস্ট, সেই মহিলা, সেই একই ভঙ্গিতে বসে থাকা। আমি এবার থতমত খেয়ে যাই। কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। প্রচন্ড ভয় কাজ করছিল নিজের ভিতরে। হালকা শীত সে সময়, তবুও প্রচুর পরিমাণে ঘামছি। হঠাৎ দেখি মহিলাটা তার মুখ তুলে আমার দিকে তাকালেন। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। কি ভয়ঙ্কর সেই চেহারা! অ্যাসিড পড়লে মুখের যে অবস্থা হয় ঠিক তেমন। মহিলাটি দাঁড়ালেন। বিস্মিত চোখে খেয়াল করলাম তার পায়ের পাতা দুটো কেমন উল্টো, মানে আঙুলগুলো পিছনের দিকে আর গোড়ালির সামনের দিকে। ধীরে পায়ে তিনি আমার দিকে এগিয়ে আসছেন।
আমি দৌড়ানোর কথা ভুলেই গেলাম। আমার চোখ আটকে গেল তার লাল ঘোলা চোখের দিকে। আমি অনুভব করতে পারছিলাম আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তারপর আমার আর কিছুই মনে নেই। একদিন পর আমার জ্ঞান ফিরে আসে। আমি আমার বাসায় শুয়ে আছি, হাতে স্যালাইন পড়া, পাশে আপু বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন। আমাকে চোখ খুলতে দেখেই আমার আপু আম্মু আব্বুকে ডাক দেয় আর জানতে চায় কি হয়েছিল সেই রাতে আমার সাথে। আমার যতদূর মনে ছিল সব কথাই তাদেরকে বলি আর জানতে পারি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নাকি এলাকার পরিচিত কয়েকজন লোক আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন এবং আব্বুকে ফোন দেয়। তারপর আব্বু এসে আমাকে বাসায় নিয়ে আসে। এর 1 মাস পরেই আমরা নিজ শহর ময়মনসিংহে এসে পড়ি। সিলেটে থাকা সব স্মৃতি আমার মনে আজীবন গেঁথে থাকবে, বিশেষ করে সেই রাতের কথা। সম্মানিত শ্রোতা, এই ছিল আজকের আমাদের প্রথম ঘটনা। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা রাখছি ঘটনার শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমাদের নিত্য জীবনের অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে, যেগুলো আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। এরকম আমার জীবনে কিছু অস্বাভাবিক, ভয়ঙ্কর এবং অপ্রাকৃতিক ঘটনা আজকে আপনাদের সামনে ছোট ছোট আকারে শেয়ার করব। আজকের ঘটনাগুলো ভয়ঙ্কর না হলেও প্রায় সবগুলো অপ্রাকৃতিক ও অস্বাভাবিক। শুরু করছি আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনাটি। সেটা হচ্ছে আমাদের গ্রামের একটি ঘটনা। একজন মহিলা জিনে আক্রান্ত ছিলেন তার ছোটবেলা থেকেই। বড় হওয়ার পর সেই উপদ্রব আরো বেড়ে যায়। তার পরিবার হুজুর দিয়ে অনেক চিকিৎসা করেন, ঝাড়ফুঁক, দোয়া, তাবিজ, কবজ দেন। এরপর কিছুদিন ভালো থাকেন, তারপর আবার সেই অত্যাচার শুরু হয়। একদিন এক হুজুর পরামর্শ দেন যে মেয়েকে বিয়ে দিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে এবং সেই জিনটা তাকে ছেড়ে চলে যাবে। হুজুরের কথা মতো মেয়েটিকে বিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর আরো সমস্যায় পড়েন তারা। যে বাড়িতে মেয়েকে বিয়ে দেওয়া হয় সেই বাড়ির সবাইকে জিন ভয় দেখাতে শুরু করে। রাতে কেউ ওয়াশরুমে যেতে পারে না, বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়, লাইট অফ করে দেওয়া হয়, বাড়ির চালে ইট পাথর ছুঁড়ে মারে, নানান অত্যাচার শুরু করে মেয়েটির সংসার ভাঙানোর জন্য। পরবর্তীতে তাদের বাড়িটি বন্ধ করা হয়। বিয়ের পর কিছুদিন অত্যাচার করলেও কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে যায়। কিছুদিন পর মেয়েটি যখন প্রেগনেন্ট হয় তখন থেকে তিনি স্বপ্ন দেখতেন তার সন্তানকে কেউ নিয়ে চলে যাচ্ছে। সেই স্বপ্নগুলোকে তিনি তেমন গুরুত্ব দেন না, ভাবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, এগুলো এমনিই সব। কিন্তু আশ্চর্যের বিষয়, তার একটি কন্যা সন্তান জন্ম হয়, কিন্তু সেই কন্যা সন্তানটি দেখতে একদম জলপরীর মতো ছিল। মাজা থেকে পা পর্যন্ত একদম জোড়া লাগানো। সেই শিশুটি জন্মের 2 থেকে 3 ঘন্টা পর মারা যায়। এবার শোনাতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা। আমাদের গ্রামে একজন লোক ছিল। লোকটা একটু পাগল টাইপের, মানে তিনি যা বুঝতেন তাই, আর কারো কথা মানতেন না। একটু রাগী এবং রকচাটা টাইপের। একদিন আমাদের গ্রামের একজন লোকের সাথে তার কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক হয়। শেষ পর্যন্ত সেই পাগল লোকটি তাকে বলে যে সে মারা গেলেও তাকে ছাড়বে না। মানে এক কথার মানুষ, তার মতামতের বিপক্ষে যে কথা বলবে সেই তার কাছে দোষী। এই ঘটনার বেশ কিছুদিন পর সেই পাগল লোকটি তার বউয়ের সাথে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যায়। মানুষ মারা গেছে, সাধারণভাবে তাকে দাফন করা হয়, কিন্তু ঘটনা তার উল্টো। মানুষ আত্মহত্যা করলে তার রূহ নাকি পৃথিবীতেই থেকে যায়। কিছু মানুষ বলে
কিন্তু এই ঘটনা আমাদের বিশ্বাস করতে বাধ্য করছে যে তার রূহ না হলেও তার সাথে থাকা কারেন জিনের অস্তিত্ব ছিল। সে মারা যাওয়ার আগে যে লোকের সাথে তার তর্ক বিতর্ক হয়েছিল, সে মারা যাওয়ার পর সেই পরিবারের লোকদের সাথে নাকি সে অত্যাচার শুরু করেছিল। রাতে একা বাইরে বের হলে তারা সেই পাগল লোকের অবয়ব দূর থেকে উপলব্ধি করতে পারত। ছোট বাচ্চারা রাতের স্বপ্নে তাকে দেখে ভয় চিৎকার দিয়ে উঠত। আরো অনেক কিছু। পুরো গ্রামে এই ঘটনাগুলো সব মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়। এমনকি সেই পাগলকে যেখানে দাফন করা হয়েছিল সেই রাস্তার পাশ দিয়ে দিনের বেলাতেও কেউ ভয়ে চলতে পারত না পর্যন্ত। আমি তো 2-3 মাস সেই পথে চলাচল করিনি। পরে অনেক মিলাদ ও দোয়া মাহফিল করে ক্ষমা চেয়ে বাড়ি বন্ধ করে তারা রেহাই পেয়েছিল। আমার কাছে এখনো এই প্রশ্ন রয়ে গেছে, মানুষ মারা যাওয়ার পরও কি তাদের সাথে থাকা কারেন জিন তার হয়ে প্রতিশোধ নেয়? এবার শোনাতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া তৃতীয় কোনো ঘটনা। এই ঘটনাটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল। আমার বয়স তখন আনুমানিক 10 থেকে 11 বছর। আমার আব্বু পাবনায় চাকরি করতেন। সেই সময় আমরা বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা ছিল ব্রহ্মপুত্র নদীর তীরে, বেড়া বা কাশীনাথপুরের আশেপাশে। আমরা প্রথমবার গিয়েছিলাম রমজানের মধ্যে। ওখানে ঈদ করেছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা প্রায় 1 মাস যাবৎ ছিলাম। আমরা যেখানে থাকতাম তার পাশে ছিল একটা লবণের কারখানা আর বিশাল খোলা জায়গা। সেখানে আশেপাশের অনেক ছেলে মেয়ে খেলাধুলা করত। আমিও তাদের সাথে খেলাধুলা করতাম। 1 মাস পর আমরা সেখান থেকে চলে আসি। পরে আবার কুরবানির ঈদের 1 দিন পর আমরা সেখানে আবারও বেড়াতে যাই। তখন একটা অস্বাভাবিক বা অপ্রাকৃতিক ঘটনা শুনি, যেটা শুনে আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যে খোলা জায়গায় আমরা খেলাধুলা করতাম তার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা। সেখানে আমরা গোসল করতাম। আমরা প্রথমবার চলে যাওয়ার কিছুদিন পর তারা খেলাধুলা করতে গিয়ে খেয়াল করে যে আমাদের মতো, মানে আমার আর আমার ছোট ভাইয়ের মতো 2জন নদীতে গোসল করেছে। তারা সবাই অবাক হয়ে যায় আর নদীর কাছে গিয়ে দেখে যে আমাদের মতোই 2জন গোসল করছে এবং তাদেরও গোসল করার জন্য ডাকছে। তারা সবাই ভয়ে এক আন্টিকে ডেকে আনে। পরে দেখে সেই জায়গায় আর কেউ নেই। ঘটনার বেশ কিছুদিন পরেও আমার মনে প্রশ্নটা থেকেই যায়, আমরা সেখান থেকে চলে আসার পরও সেখানে কারা ছিল? এবারে সর্বশেষ যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, সে ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাঁশ ঝোড় ছিল। হাতে গোনা কয়েকটা বাঁশ ছিল। সেই বাঁশ ঝোড়ে ছিল একটা পেতনি। দাদারা বলতেন আগের সন্ধ্যার সময় বাঁশঝাড়টি মরমর শব্দ করত। মাঝখানে ফাঁকা হয়ে যেত, মনে হতো কেউ যেন দরজা খুলছে। আশেপাশে বাতাস না থাকলেও সেই বাঁশঝাড় এমনিতেই দুলত এবং সেই বাঁশঝাড়ের পাশেই ছিল তাদের টয়লেট। একদিন সন্ধ্যায় আমার চাচাতো ভাইয়ের প্রাকৃতিক ডাক পড়ে। সে টয়লেটে যায়, দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে বসতে যাবে, ঠিক এমন সময় সে পিছন থেকে ঘোড়ার শব্দ শুনতে পায়। পেছনে ঘুরে দেখে তার পেছনে অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ রূপের একটা প্রাণী দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে ভয়ে দরজা খুলে বাইরে বের হয়ে যায়। এখন আমার প্রশ্ন, তারা বা জিনেরা কেন টয়লেটে থাকে আর আমাদের ভয় কেন দেখায়? সম্মানিত শ্রোতা, এই ছিল আজকের আয়োজন। এপিসোডের শেষ পর্যন্ত আপনাদের সাথে পেয়ে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভালো লাগলে অবশ্যই
আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন এবং ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন, শেয়ার করবেন আপনার কাছের মানুষদের। আপনাদের সামনে আরো কোনো নতুন ঘটনা নিয়ে উপস্থিত হব আরো একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের এখানেই বিদায় নিচ্ছি আমি বিপ্লব।